হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আজ এই দিনটা অন্যরকম। আকাশটা আজ গাঢ় নীল আর সাদা রঙের বেশ রঙিন পরিবেশ। কেমন এক মুখরতি ভাব। সূর্যের রোদ আজ নেই বললেই চলে। পরিবেশটা কেমন জানি স্নিগ্ধ শীতলময়। আশেপাশে গাছগাছালিতে তীব্র বাতাসের খেলা করছে। গাছের পাতাতে বাতাস লেগে একটা যেন আর একটার সাথে খেলা করছে, আর সেগুলোর বাতাস এসে কান অবধি পৌঁছাচ্ছে। হুট করে আকাশটা কেমন যেন আবছা আবছা কালো মেঘ ঢেকে গেল। বাতাসটা আরও জোরে বইতে লাগলো। আকাশের মেঘের গুড়গুড় আওয়াজ হলো, অর্থাৎ বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগ মুহূর্তেই যেই মন ভোলানো বাতাস বয়, তার ভালো লাগাটা মুখে ব্যক্ত করা যাবে না, চাই না আসলে। আয়রা জানালার কাছে বসেছিল। আব্রাহামের একটা অনলাইনে মিটিং ছিল, তাই সে ফোনে কথা বলতে বলতে বাইরে গিয়েছে। আব্রাহামের আসতে দেরি হচ্ছে দেখে আয়রাত তার মুখটা লটকে জানালার কাছে বসেছিল। তখনই মেঘ ডেকে ওঠে। আয়রাত জানালা দিয়ে বাইরে তাকায়, দেখে চারদিকে কেমন এক শ্বাস ভাব করেছে। এটা দেখে আয়াতের মন বাকবাকুম হয়ে গেল। আয়রাত আবার দরজার দিকে তাকিয়ে দেখে যে এখনও আব্রাহাম আসছে না। আর ঠিক তখনই আকাশে আরেকবার বেশ জোরে সরে মেঘ গর্জন দিয়ে ওঠে। এবার আর আরাতকে পায়কে। আরাত দ্রুত পায়ে বিছানা থেকে নেমে পড়ে। তবে আজ আরাতের মাঝে ফুটে উঠেছে এক অন্যরকম আলাদা ধাঁচের সৌন্দর্য। আরাত এখন সাদা ধবধবে একটা শাড়ি আর লাল টকটকে একটা ব্লাউজ পরে আছে। হাতে চিকন কিছু চুড়ি। তার হাতে গোল গোল করে মেহেদি লাগানো, ঠিক যেমনটা আগের মানুষরা লাগাতো তেমন। কিন্তু এতেও যেন আরাতের হাতগুলোকে অসম্ভব সুন্দর লাগছে। সাদা হাতে লাল মেহেন্দি কেমন জল করছে। আব্রাহামের মতে আয়ারাতকে নাকি শাড়িতে অপূর্ব সুন্দর লাগে, আর তার এই অপূর্বতা থেকে চোখ সরানো বারণ। আয়ারাতকে এই শাড়িটা পরিয়ে দিয়েছে আব্রাহাম তার নিজের হাতেই। আয়ারাতের পায়ে একজোড়া নূপুর রয়েছে, সেটা আব্রাহাম তার নিজ হাতেই পরিয়ে দিয়েছে। আয়ারাত আয়ারাত প্রথমে ছুটে করিডোরে চলে যায়, কিন্তু করিডোরের উপরে অনেক বড় ছাউনি আছে, যার ফলে আকাশ দেখা যায় না। আয়ারাত একটা ভেঙচি কেটে আবার ছুটে চলে যায় ছাদে। আয়াত যেদিকে দিয়ে ছুটে যাচ্ছে সেখানে যেন আয়াতের পায়ে থাকা নূপুরগুলোর আওয়াজ সব ছনছন করে বেজে চলেছে। বাজছে তার হাতে থাকা সেই চুড়িগুলোর রিমঝিম আওয়াজ। আয়রাত গিয়ে সোজা ছাদের একদম মাঝখানে গিয়ে দাঁড়ায়। এবার যেন আয়রাত আনন্দের একটা নতুন ধারা খুঁজে পেল। আর পরিবেশটাও কেমন একটু মেঘাচ্ছন্ন হয়ে এসেছে। বাতাসের বেগটা আরও একটু ভারী হয়ে গেল। নাকে ভেসে আসতে লাগলো এক সুমধুর মিষ্টি গন্ধ। প্রকৃতি যেন আজ তার হাপড় নীলা লাস্য মেতে উঠেছে। দূর আকাশে সেই পাখিগুলো তাদের ডানা ঝাপটে তাদের নীড়ে পৌঁছাচ্ছে। পরিবেশটা কেমন ভারী ভারী, আগে থেকে আরও মেঘলা একটা ভাব হয়ে এলো। বেশ বোঝা যাচ্ছে যে গগন কাঁপে বৃষ্টি নামবে। আয়রাত হাঁটতে হাঁটতে ছাদের আরও মাঝখানে এসে দাঁড়ায়। আসলে ছাদটা আকারে বিশাল বড়। কেউ এটাকে দেখে বলবে না যে এটা ছাদ। ছাদের একপাশে অনেকগুলো ফুল রয়েছে, এমন কোনো ফুল নেই যে সেখানে নেই। তবে সবচেয়ে বেশি রয়েছে গোলাপ ফুলের গাছ। আয়াতের গাঢ় লাল গোলাপ পছন্দ দেখে আব্রাহাম নিজ হাতে গোলাপ গাছগুলো লাগিয়েছে। বলা যায় ছাদের উপরে একটা ছোটোখাটো বাগান রয়েছে। এবার হঠাৎ একটা দমকা বাতাসে এসে আয়াতের গায়ে লাগলো। বাতাসের চুলগুলো উড়ে চলছে, শাড়ির আঁচলটাও ছন্ন ছাড়ার মতো করে ঢেউ খেলিয়ে উঠছে। মুখটা আকাশপানে তুলে আপন মনে সেই মেঘাচ্ছন্ন আকাশে তাকিয়েছিল আয়রাত। তখনই টুপ করে এক বিন্দু বৃষ্টি ফোঁটা তার মুখের উপরে পড়ে। সাই করে আরেক দফা বাতাস বয়ে যায়। আয়রাত যেন এখন নিজেকে এই প্রকৃতির মাঝে অনুভব করতে পারছে। সে তার দুই আঁখি বন্ধ করে দুই হাত দুপাশে মেলে দাঁড়িয়ে থাকে। ঠিক তার কয়েক মুহূর্তের পর হুড়মুড় করে ঝিরঝির শব্দ তুলে বৃষ্টি নেমে এলো। আয়রাত চোখ দুটো মেলে তাকায়। মুখের কোণে ফুটে উঠেছে দীর্ঘ হাসির রেখা। আয়রাত সেই এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলো। ছাদে থাকা ফুলের গাছগুলোতে বৃষ্টির শীতল পানি পড়ে সেগুলো সুগন্ধি যেন আরও দ্বিগুণ করে তুলেছে। বৃষ্টির পানিগুলো বেশ ঠান্ডা। আয়রাত ভিজে একদম চুপচুপে হয়ে গেল। গায়ে থাকা শাড়িটা ভিজে একদম আষ্টে পৃষ্টে লেগে ধরেছে তার সাথে। খোলা কোমরটাতে পানির বিন্দু লেগে আছে।
ঘাড়ে গোলাতেও পানির বেশ ছিটে ফোঁটা লেগে আছে। চুলগুলো ভিজে একদম টপ টপ করে পানি পড়ছে। গোলায় গালের সাথে চুলগুলো কিছু লেগে ধরেছে। আকাশে এবার বিদ্যুৎ চমক দিয়ে ওঠে। আরাতের পায়ে থাকা নুপুরগুলো ভিজে উঠেছে। সে খালি পায়ের ছাদের এদিক এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো। ছাদের এদিক ওদিক পানি জমে রয়েছে কিছু, আর সেগুলো তার পা দিয়ে হালকাভাবে ছিটিয়ে দিচ্ছে। নিজের মন প্রাণ খুলে বৃষ্টির পানিতে ভিজে চলেছে। আরতের যেন আর কোনো দিকে খেয়াল নেই। সে নিজের আপন আপন মন মতো শাড়িটা একটু উঁচু করে ছাদের এদিক থেকে আরেক দিক দৌড়ে চলেছে। তবে এভাবে থাকতে থাকতে কেন জানি আরতের মনে হলো যে কেউ তাকে খুব বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে। আরাত ঘুরে তার পেছন দিকে তাকায়, দেখে ছাদের দরজাতে আব্রাহাম তার দু হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম আরতের দিকে তাকিয়ে আছে। আয়রা তো নিজের মতো করে বৃষ্টিকে উপভোগ করে চলছিল, কিন্তু আব্রাহামকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াতের বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে, শ্বাস ঘন হয়ে আসে। আয়াত বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিগুলো আয়াতের সারা গায়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আব্রাহাম একদম সাদা প্যান্ট আর শার্ট পরে দাঁড়িয়ে আছে, চোখগুলো আয়াতে স্থির। বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। আব্রাহামকে কেমন ঝাপসা ঝাপসা লাগছে দেখতে। তখন আরও একবার বিদ্যুৎ চমক দিয়ে ওঠে। আয়াত এবার চমকে গিয়ে চোখ মুখ কিছুটা কুঁচকে ফেলে। আব্রাহাম এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা নিজের সামনে হাঁটা দেয়। বৃষ্টির পানিতে আব্রাহামও নেমে পড়ে। মুহূর্তে আব্রাহামও ভিজে যায়। বৃষ্টি ভেজা পানিতে আব্রাহামের শার্টটা ভিজে একদম তার গায়ের সাথে লেগে ধরে। ভেতর থেকে তার বডি স্পষ্ট দেখা যাচ্ছে। আব্রাহাম এসে আয়াতের সামনে দাঁড়িয়ে পড়ে। আব্রাহামের সামনে চুলগুলো ভিজে তা থেকে টপ টপ করে পানি পড়ছে। আব্রাহাম একবার আপাদমস্তক আয়াতকে দেখে নিল। আব্রাহাম তার হাতটা আয়াতের গালে রাখে। আব্রাহামের শীতল হাতের স্পর্শ পেয়ে আয়াত কেমন যেন কিছুটা কেঁপে ওঠে। আব্রাহাম এক হাত দিয়ে আয়াতের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। আয়াত তার একটা হাত আব্রাহামের বুকের উপরে রেখে দেয়। আব্রাহাম তার মাথা আয়াতের মাথার সাথে ঠেকিয়ে রাখে। তার একটা হাত আয়াতের গালে স্লাইড করতে করতে বলে ওঠে, তোমার ধারণাও নেই জান পাখি, তোমাকে এই বৃষ্টি ভেজা শাড়িতে কি পরিমাণ আবেদনময় লাগছে। এমন করে আমার সামনে প্লিজ এসো না। ঠিক থাকতে পারি না আমি, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি আমি। নিজেকে এমন পাগল পাগল লাগে, নিঃশ্বাস ভারী হয়ে আসে আমার। তোমাকে কাছে পাবার প্রবল ইচ্ছে জাগে। আব্রাহাম তার হাত দিয়ে আয়াতের গোলাপের ঠোঁটগুলো ছুঁয়ে দেয়। আয়াত মাথাটা কিছুটা ঝুঁকিয়ে রেখেছে। আব্রাহাম আয়াতের কোমরে স্লাইড করতে লাগে। আয়াত তার হাত দিয়ে আব্রাহামের শার্টটা খামচে ধরে। আব্রাহাম দেখে আয়াতের গোলায় ঘাড়ে পানিগুলো শিশির বিন্দু নিয়ে চিকচিক করছে। আব্রাহাম এগুলো দেখে যেন নিজের উপর একদম লাগামহীন হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে আব্রাহাম আয়াতের গোলায় মুখ ডুবায়। আয়াত আবেশে চোখগুলো বন্ধ করে ফেলে। আব্রাহাম চুমুতে চুমুতে ভরে দিতে লাগলো আয়াতের ঘাড়ে। আয়াতের ভেতরে এক আলাদা অনুভূতি হচ্ছে, এক অজানা অনুভূতি যার নাম সে জানে না। আয়াত বেশ লজ্জা পায়। আর সে আব্রাহামকে ছাড়িয়ে সেখান থেকে এসে পড়তে চাইলে আব্রাহাম তার হাত ধরে ফেলে। তারপর আবার তাকে নিজের কাছে আনে। এক হেঁচকা টান দিতে আয়াত আবার আব্রাহামের কাছে এসে পড়ে। আয়াতের পিঠটা আব্রাহামের বুকের কাছে। আব্রাহাম পেছন থেকে আবার আয়াতকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবায়। আব্রাহামের হাতগুলো আয়াতের পেটে কোমরে বিচরণ করে চলেছে। নিজের করতে চাই আমি তোমায়, তোমার ইচ্ছাতে, তোমার মতে। কাছে পেতে চাই আমি তোমায়, এতটাই কাছে যে যেখানে তুমি আমি নামক কোনো দুই উক্তি থাকবে না। তুমি অ্যান্ড আমি মিলে এক হয়ে যাব। এতটা কাছে পেতে চাই আমি তোমায়, যেখানে কোনো দূরত্বই থাকবে না, একদম না। জান পাখি, হবে কি আমার? তখনই আকাশ কাঁপে, বিদ্যুৎ গর্জন করে ওঠে। আর হার সাথে সাথে ঘুরে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহামও আয়াতকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশে ধরে। আব্রাহাম তার দুই হাত দিয়ে আয়াতের গালে ধরে, তারপর ফট করে আয়াতের ঠোঁটের নিচের ঠোঁটগুলো মিশিয়ে ফেলে। তবে আয়াত এবার না করেনি, নাই আব্রাহামকে কোনো বাধা দিয়েছে। আব্রাহাম বুঝলো যে আয়াতের সম্মতি আছে। আব্রাহাম যেন আয়াতকে আরও নিজের সাথে চেপে ধরে তার ঠোঁটগুলো জোরে আঁকড়ে ধরে। দুজন ভালোবাসার মানুষ এই বৃষ্টিতে এক হয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই ভিজে একাকার হয়ে গেছে। তবে বাইরে যেন বৃষ্টি আরও ভয়ানক রূপ ধারণ করলো। আব্রাহাম আয়াতকে ছেড়ে দাঁড়ায়, হাত দিয়ে তার সামনে আসা চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়।
কিন্তু এবার আব্রাহাম আয়ারাতকে সোজা তার কোলে তুলে নেয়। আয়ারাত তার দু হাত আব্রাহামের কোলেতে জড়িয়ে ধরে। আব্রাহাম আয়ারাতকে কোলে নিয়ে সোজা ঘরের ভেতরের দিকে হাঁটা দেয়। রুমের ভেতরে গিয়ে আয়ারাতকে বিছানায় শুয়ে দেয়। তখনই ধপ করে সারা ঘর অন্ধকারে ছেয়ে আসে। রুমটাতে আবছা আলো এসে পড়েছে। বাইরে যে বিদ্যুৎ চমক দিচ্ছে, মাঝে মাঝে তার আলো এসে সারা ঘরকে ক্ষণিকের জন্য আলোকিত করে তুলেছে। এটা যেন আলো আধারের এক অসম্ভব সুন্দর মিশ্রণ। আব্রাহাম আয়ারাতকে বিছানাতে শুয়ে দিয়ে ক্রমশ আয়ারাতের দিকে এগোতে থাকে। এখন আয়ারাতের সাথে তার মাথা একদম ঠেকে আসে। আয়ারাতের মাথা বালিশে ঠেকে গেলে আব্রাহাম আয়ারাতকে দুপাশে হাত দিয়ে আয়ারাতের উপর ঝুঁকে পড়ে। আয়ারাতের কপালে আব্রাহাম উষ্ণ চুমুর উত্তাপ দিয়ে দেয়। তারপরে আবার আয়ারাতের ঠোঁটগুলো আঁকড়ে ধরে। আর যেন দুজনের মাঝে কোনো বাধাই নেই। আব্রাহাম আয়ারাতের উপর থেকে ভেজা শাড়ির আঁচলটা ফেলে দেয়। নিজের গা থেকে সাদা শার্টটা ফেলে দিয়ে আবার আয়ারাতের কোমর ধরে নিজের দেহের সাথে আয়ারাতের দেহটা লাগিয়ে নেয়। তারপর ডুব দেয় আয়ারাতের মাঝে। আজ আব্রাহাম তার আয়ারাতেই মগ্ন। সে আজ তার আয়ারাতকে নিজের করে পেয়েছে। আয়ারাতের চোখের কর্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আব্রাহামের শূন্য পিঠটা আয়ারাত কাঁচে ধরে। আব্রাহাম আজ তার প্রিয়তমাকে নিজের ভালোবাসায় উষ্ণতায় চাদরে মুড়িয়ে নিয়েছে। আজকের এই বৃষ্টি ভেজা দিনটা যেন তাদের ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এইভাবে একে অপরের মাঝে পরিপূর্ণতা পেল দুই ভালোবাসার মানুষ। আজ আয়ারাত সম্পূর্ণরূপে তার আব্রাহাম, আর আব্রাহাম তার আয়ারাতের। আব্রাহাম আয়ারাতের মিলে এক, তাদের ভালোবাসায় আজ এক নতুন অধ্যায় শুরু। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। বিকেলের শ্বাস এখন। বাইরে বৃষ্টি নেই, তবে বৃষ্টি ভেজা সেই স্নিগ্ধতা থাকে, সেটা এখনও বজায় রয়েছে। চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আকাশটা এখন আর কালো মেঘে ঢাকা নেই, পরিষ্কার হয়ে সতেজতা ছড়িয়ে দিয়েছে সবখানে। ঠিক বৃষ্টির পরপরে আকাশের যে রং ফুটে ওঠে, সেটার আভা সব জায়গায় মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। কিছুটা লাল কমলার সংমিশ্রণ। রুমের ভেতরে সাদা বড় বড় পর্দাগুলো বাতাসে ঢেউ ফেলছে। ভেতরের নীরবতা ভেঙে পর্দাগুলো উড়ে যাওয়ার শব্দ কানে আসছে। বুক পর্যন্ত কোমল সাদা চাদরটা টেনে দিয়ে চুলগুলো এলেমেলে করে আয়ারাত ঘুমাচ্ছে। কিছুটা উপুরভাবেই বালিশে মাথা ঠেকে শুয়ে আছে আয়ারাত, যার ফলে গালের মাংসে ভাঁজ পড়ে ঠোঁটগুলো খুবই ছোট আর বাচ্চা বাচ্চা লাগছে। আর এই সব কিছু খুঁটি খুঁটি দেখে চলে আব্রাহাম। এক হাত মাথার পাশে ঠেকে শুয়ে আছে সে, আর তার আয়ারাতকে দেখে চলেছে। ঠোঁটে ঝুলছে মুচকে হাসি। আব্রাহাম আয়ারাতের কাছে এগিয়ে গিয়ে তার হাত দিয়ে আয়ারাতের মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে দেয়। এতে আয়ারাত কিছুটা নড়ে চড়ে ওঠে। আব্রাহাম এগিয়ে এসে আয়ারাতের কপালে চুমু দিয়ে দেয়। চুমুরত অবস্থায় আব্রাহাম তার চোখগুলো বন্ধ করে দেয়। আয়ারাত ঘুমের মাঝে টের পায় যে এটা আব্রাহাম। সে ওখানে ঘেঁষে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহামের শূন্য বুকে মুখ লুকায়। আয়ারাতের কোনো সারা শব্দ না পেয়ে আব্রাহাম তাকিয়ে দেখে যে আয়ারাত আবার ঘুমিয়ে পড়েছে। তাই আব্রাহাম এবার নিজে উঠে পড়ে। আয়ারাতকে কিছু ডাক দিলে সে অন্য পাশ ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। আব্রাহাম এবার আর না পেরে আয়ারাতকে সোজা কোলে তুলে নেয়। এমন আচমকা কাণ্ডে আয়ারাত চমকে যায় আর নিজের সাথে থাকা চাদরটা খামচে ধরে। এই কি করছেন কি আপনি? তোমার ঘুম ফুটাচ্ছি, দাঁড়াও। না, আমাকে নিচে নামান। আমি আরও একটু ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। ওই, আমাকে নিচে নামান। চুপ। আয়ারাত বকবক করে যাচ্ছে, কিন্তু এদিকে আব্রাহাম আয়ারাতের একটা কথাও শুনছে না। সে আয়ারাতকে কোলে নিয়ে তার মতো করে যেতে লাগলো। সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে আয়ারাতকে ঠিক শাওয়ারের নিচে নামিয়ে দেয়। আর সেখান থেকে চলে আসতে ধরলে আব্রাহাম তার কোমর ধরে নিজের দিকে টান দেয়, আর এরপরেই শাওয়ারটা অন করে দেয়। নিজের উপর এই ঠান্ডা পানি ছোঁয়া পেতেই আয়রা সামান্য চিল্লে ওঠে। আব্রাহামকে দু হাতে খাঁচে ধরে একদম। আব্রাহাম এতে কিছুটা শব্দ করে হেসে ওঠে। একা তো প্রচুর শীতল দিন, আবহাওয়া প্রচুর ঠান্ডা, তার উপর আরও এই ঠান্ডা পানি গায়ে যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে। আয়রার শীতে কাঁপতে লাগে। আব্রাহাম আয়ারাতের মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রাখে। নিজের দু হাতে আয়ারাতের কোমর শক্তভাবে জড়িয়ে ধরে। আয়ারাতও নিজের দুই হাত আব্রাহামের বুকের উপর রেখে দেয়। উপর থেকে সব পানি তাদের দুজনের উপরই পড়ছে। আর আর অবশেষে দুজনেই চোখ বন্ধ করে রেখে দিয়েছে। পানিগুলো আয়ারাতের ঠোঁট বেয়ে বেয়ে বুকের দিকে গড়িয়ে পড়ছে। আব্রাহাম আয়ারাতের সেই ঠোঁটগুলোকে নিজের করে নেয়।
আয়রাত তো আব্রাহামের থোতার সমান হয়, তাই এবার আয়রাত তার পাগুলো ফ্লোর থেকে কিছুটা উঁচু করে নেয়। আব্রাহামের আরও কাছে যায়। আব্রাহাম আয়াতের ঠোঁটে ঠিক কতক্ষণ ডুবেছিল খেয়াল নেই, কিন্তু যখন আব্রাহাম খেয়াল করলো যে আয়রাত ঠান্ডায় কিছুটা কাঁপছে, তখন আব্রাহাম আয়রাতকে একদম নিজের বুকের সাথে লাগিয়ে ধরে, জড়িয়ে ধরে তাকে। এতে আয়রাত ঠান্ডার মাঝেও যেন কিছুটা আব্রাহামের বুকের উত্তাপ পায়। আপনি বাইরে যান তো, আমি ফ্রেশ হয়ে আসছি। যদি আমার বাইরেই যাওয়া হতো তাহলে নিজে তোমাকে এখানে কুলে করে নিয়ে আসতাম নাকি? আরে কিন্তু সেভ ওয়াটার শাওয়ার টুগেদার। এইটা আবার কোন লজিক? আমার লজিক। আব্রাহামের সাথে তো আর কেউ পারবে না। অবশেষে দুজনে ফ্রেশ হয়ে এসে পড়ে। আব্রাহাম সোফাতে বসে ফোন ঘাঁটছে, আর তখনই আয়রাত টাওয়াল দিয়ে নিজের চুল মুছতে মুছতে আসে। আব্রাহাম তাকে দেখে আয়রাত এক মনে নিজের চুল মুছছে। আব্রাহাম এক টান দিয়ে আয়রাতকে নিজের সামনে বসিয়ে দেয়। এদিকে এসো। আয়রাত বসে পড়ে। আব্রাহাম খুব যত্নের সাথে আয়রাতের চুলগুলো মুছে দেয়। আচ্ছা শুনুন, আমি নিচে যাই, আপনি এসে পড়ুন। কেন? কেন মানে? আরে ক্ষুধা লাগেনি আপনার? সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলেন শুধু, আর দাদি আছে, দাদিকেও তো ওষুধ দিতে হবে। আচ্ছা যাও, কিন্তু রান্নাঘরে ঢুকবে না কিন্তু। আব্রাহাম, বেশি বেশি হয় কিন্তু। আর একটা দিন রান্না করলে কি এমন হয়? আরে কি দরকার এই গরমে কিচেনে গিয়ে কেমে একাকার হওয়ার? আরে আমি এতটাও বাজে রান্না করি না, খাওয়াই চলে। ও আচ্ছা, তোমার হাতের সেই বিরিয়ানি যদি আমি খেতে পারি তাহলে সব খাবারই খেতে পারবো। আব্রাহামের মুখে আয়রাতের সেই দিনের সেই বিরিয়ানির কথা শুনে আয়রাত তার দাঁত দিয়ে জিভ কাটে। আল্লাহ জানে যে আব্রাহাম সেই বিরিয়ানিটা খেয়েছে কীভাবে। আয়রাত আব্রাহামের একটা কথাও না শুনে নিচে চলে যায়, তবে সে রান্নাঘরে যায় না। আব্রাহাম প্রচুর বকবে, তাই সে শেফদেরকে যা যা খাবে তাই রান্না করতে বলে ইলের ঘরের দিকে চলে যায়। আয়রাত দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, দাদি আসবো? আরে আয় আয়, বলার কি আছে, সোজা এসে পড়বি। কি করো? পান খাই। হাই রে, আব্রাহাম দেখলে কিন্তু বকাচকা করবে অনেক। আরে এখন তো দেখছে না। পান খেতে খেতে দাঁতগুলোর কি হাল করেছো, দেখেছো একবার? আরে আমি বুড়ি মানুষ, এই বয়সে পান খাবো না তো কি খাবো? হ্যাঁ, পান খাওয়া বের করছি তোমার, দাঁড়াও। আয়রাত পেছনের দরজার দিকে তাকায়। ওই তো নাও, বলতে বলতেই এসে গেছে। কবে কথা শুনবে দাদি? আরে ধুর, বিয়ে করেছিস এখন বইয়ের দিকে নজর দে, আমার পানের দিকে না। কে শুনে কার কথা? ইলাতার কে শুনে কার কথা? ইলাতার পানের বাটাটা নিয়ে লুকিয়ে ফেলে। এটা দেখে আয়রাত অ্যান্ড আব্রাহাম দুজনে হেসে দেয়। তখনই একজন স্টাফ এসে তাদের সবাইকে ডাইনিং টেবিলে বসতে বলে। খাবার রেডি। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে পড়ে। আয়রাত ইলাকে মেডিসিনগুলো খাইয়ে দিয়ে রুমে শুয়ে দিয়ে আসে, তারপর নিজের রুমে চলে যায়। আব্রাহাম আয়রাতকে উপরের রুমে যেতে বলে সে একটু বাইরে যায়। এখন সময় সন্ধ্যা রাত। বাইরে থেকে খোলা বাতাস রুমের ভেতরে আসছে। বাইরে থাকা ল্যাম্পপোস্টের আলোগুলো আফসাভাবে ঘরে এসে পড়ছে। আয়রাত গিয়ে বড় থাই গ্লাসটা সরিয়ে দু হাত ভাঁজ করে কিছুটা হেলান দিয়ে দাঁড়ায়। তার টাচ অনেক বড়, একদম নিজের সম্পূর্ণ রূপে সে আকাশে ফুটে উঠেছে। তার আলো যেন আয়রাতের মুখের উপর এসে পড়েছে। খোলা বাতাসে চুলগুলো উড়ে যাচ্ছে। তখনই আব্রাহাম আসে। আয়রাত পেছনে তাকিয়ে দেখে আব্রাহামের হাতে 2 কাপ গরম ধোয়া ওঠানো কফি। আব্রাহাম এসে আয়রাতের পাশে দাঁড়িয়ে পড়ে, একটা কফির মগ আয়রাতের দিকে এগিয়ে দেয়। নাও। তো আমাকে বললেই তো হতো, আমি বানিয়ে আনতাম। তুমি বানাও আমি বানাই একই কথা। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। হুম, অনেক ভালো। হুম। থ্যাংক ইউ জামাইজান। কি কি? জামাইজান। এটা আবার কেমন নাম? কেন, আপনি যখন আমাকে বেবি গার্ল, জান পাখি বলে ডাকেন তখন তখন কি আমি আপনাকে কিছু বলি নাকি? বলুন, বলি আপনাকে কিছু? বলি না তো, তাই তো। তো এখন থেকে আমি আপনাকে জামাইজান বলে ডাকবো। কেমন নামটা? খারাপ বলে তো তুমি আমায় আর আস্ত রাখবেই না, তাই অসাধারণ আনকমন একটা নাম। দুজনেই বসে বসে কথা বলছে আর কফি খাচ্ছে। আর কফি খেতে খেতেই হঠাৎ আয়রাত বলে ওঠে, আচ্ছা, আপনার কাছে আম্মুর ছবি নেই? আছে তো, মাত্র একটা। আমি দেখবো, দেখবো আমি। আব্রাহাম উঠে গিয়ে তার
কাবার থেকে একটা বক্স বের করে, সেটা নিয়ে আয়ারাতের সামনে বসে। ওয়াও, বক্সটা তো অনেক সুন্দর। এটা আম্মুরই বক্স ছিল এক সময়। ও আচ্ছা। আব্রাহাম একটা ছবি বের করে, এটা অনেক পুরনো একটা ছবি, তখন আব্রাহামও অনেক ছোট। আব্রাহাম ছবিটা আয়ারাতের দিকে এগিয়ে দেয়। এটা আম্মু? হ্যাঁ। আর এটা আপনি? হ্যাঁ, আম্মু দেখতে তো অনেক সুন্দর ছিল। অনেক বেশি। এটা আপনি? আপনি ছোটবেলায় মোটু ছিলেন। আর শুধু মোটা না, এতটাই মোটা ছিলাম যে কেউ কুলেই নিতে পারতো না। আর আমিও আম্মুর ছাড়া আর কারো কুলে যেতামও না। হাই হাই, কি কিউট। আপনি এত গোলুমলু ছিলেন, গালগুলো কি মোটা মোটা ছিল। আর আপনি এমন মুখ গোমড়া করে রেখে দিয়েছেন কেন ছবিতে? ছোট থেকেই রাগী ছিলেন নাকি? আমার চেহারাই অমন ছিল, চুপ করে থাকলেও সবাই ভাবতো আমি রেগে আছি। সিরিয়াসলি আপনি এত বেশি গোলুমলু ছিলেন? ইস, রসগোল্লাই পুরা। নজর কেন লাগাচ্ছ? আহা, আমি ভাবতেই পারি না যে এই ছোট্ট মোটু বাচ্চাটা এখন আমার জামাই। কিন্তু ছোটবেলায় যে মোটু সোটু ছিলেন, এখন তার থেকে বেশি বডি আপনার। আমার আম্মু আর আমার এই একটাই ছবি আছে আমার কাছে। ও, আয়ারাত নিজে উঠে আব্রাহামের হাত থেকে বক্সটা নিয়ে তাতে ছবিটা রেখে কাবারটা তুলে রাখে, এসে আবার আব্রাহামের সামনে বসে। আব্রাহামের মুখটা কেমন মলিন। আয়ারাত বুঝলো আব্রাহামের তার মায়ের কথা মনে পড়েছে। আয়ারাত হেসে দিয়ে আব্রাহামের গালগুলো হালকাভাবে টেনে দেয়। আব্রাহাম হেসে দেয়। এই শুনুন না, আপনি আবার আগের মতো গোলমলু হয়ে যান না। আমি শুধু আপনাকে গুতাবো। আমি যেই কাজগুলো করি বা যেই প্রফেশনের সাথে আছি তার সাথে এমন গুলুমুলু বডি যায় না বেবি। হুম, আচ্ছা শুনুন না, বলো। আপনি গান গাইতে পারেন? আমার লাইফের ফার্স্ট চয়েস ছিল রকস্টার হওয়া। কি সত্যি? হ্যাঁ, তাহলে হলেন না কেন? সিচুয়েশন কিছুটা আমার ইচ্ছের বিপরীতে ছিল, তাই হয়নি। আর তাছাড়া আপনি এখন কম কিসের? আরে তেমন কিছুই না। আচ্ছা, আমি গান শুনবো। এখন হ্যাঁ, এখন মানে এখনই। আরাত আব্রাহামের সাথে জেদ ধরে বসলো। আব্রাহামের আর কি করার, সে উঠে গিয়ে একটা গিটার বের করে আনে। আরাত আরাত জানতো যে আব্রাহাম গিটার বাজাতেও জানে। গিটারটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারের, অনেক সুন্দর। আব্রাহাম গিটারটা এনে জানালার পাশে বসে পড়ে, আর তার সামনেই আয়রাত। আপনি গিটার বাজাতে পারেন? হ্যাঁ, আমি জানতামই না। এখন তো জানো। আর কি কি হিডেন ট্যালেন্ট আছে আপনার মাঝে? আর কিছুই নেই জানো, এই গিটারটাও আম্মুর দেওয়া। আমার ছোট থেকেই এই সব রকস্টার, তারপর সিঙ্গিং এগুলোর প্রতি ঝোঁক ছিল। এখন বর্তমানে আমার লাইফটা সবার থেকে আলাদা হলেও আমার ছোটোবেলাটা কেটেছে আর বাকি 8-10টা নর্মাল বাচ্চার মতোই। একদিন আম্মুকে অনেক জোর করি একটা গিটার কিনে দেওয়ার জন্য, অনেক কান্না করেছি। কিন্তু আম্মু দিতে রাজি ছিল না, এই ভেবে যে এই গিটার পেয়ে যদি আমার পড়াশোনা নষ্ট হয়ে যায় তাহলে। কিন্তু একদিন আমি বেশ রাগ করলাম। তার একদিন পরেই আমার বার্থডে ছিল, তখনও মুখ গুমরা করে দিয়ে বসেছিলাম। কিন্তু রাত 12টায় আমার মা আমাকে এই গিটারটা দিয়ে প্রথম উইশ করে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার মায়ের দেওয়া এটাই শেষ স্মৃতি আমার কাছে। আমি এটাকে খুব যত্নের সাথে রেখেছি। আগে বাজানো হলেও এখন তেমন বাজানো হয় না, বলতে পারো এটা আমার জন্য লাকি। আব্রাহাম, এখন তো গান গাইতেই হবে। ওকে ফাইন, গাচ্ছি। আরাত গিয়ে রুমের লাইটটা অফ করে দিল, আর একদম হালকা আলোর একটা লাইট জ্বালিয়ে দিয়ে আসলো। জানালার থাই গ্লাসটা আরেকটু খুলে দিল। এবার যেন বাইরের ল্যাম্পপোস্টের সব আলোয় রুমে এসে উঁকি দিয়েছে। গ্লাস মিলে দাঁড়াতেই এক দমকা বাতাস আরাতের মুখে আসতে পড়ে। মুহূর্তেই ঘরটা পুরো পরিবেশটা পাল্টে গেল।
আব্রাহাম আর আয়রাত নিচে ফ্লোরেই বসে পড়ে। আব্রাহাম গিটারটা হাতে নিয়ে বসে আর তার সামনে আয়রাত দু গালে হাত দিয়ে অধীর আগ্রহে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে, কখন আব্রাহাম গান গাবে আর কখন সে শুনবে। আব্রাহাম প্রথমে গিটারের টুংটাং আওয়াজ তুলে তারপর বাজাতে শুরু করে। कभी जो बादल बरसे मैं देखो तुझे आंखें भर के तो लगे मुझे पहली बारिश की दुआ तेरे पहलू में रह लूं मैं खुद को पागल कह लूं तू गम दे खुशियाँ सुन लो साथिया कोई नहीं तेरे सिवा मेरा यहाँ मंजिले हे मेरे तो सब यहाँ मिटा दे सभी आजा फासले मैं चाहूँ मुझे मुझसे बांट ले जरा से मुझे मैं तू झाके ले मैं हूँ क्या। আব্রাহাম তার যতক্ষণ গানটা গাচ্ছিল তার সম্পূর্ণ সময় ধরে আয়রাতের দিকে তাকিয়েছিল। প্রতিটা লাইনে গানের প্রতিটা শব্দে তার আয়রাত মিশেছিল। তাকে ভেবে ভেবেই গানটা গাওয়া শেষ হলে আব্রাহাম গিটারটা রেখে দিয়ে আয়রাতের দিকে তাকায়। কি এভাবে তাকিয়ে আছো কেন? আই স্টিল ক্যান্ট বিলিভ দিস। আপনি এত সুন্দর কিভাবে গান গাইতে পারেন? আরে এমনি মাঝে মাঝে শুধু মন চাইলে গাইতাম, আর কিছুই না। আর যখন ফ্যানরা একসাথে হতাম তখনই, মাঝে মাঝে ভার্সিটিতে। ইয়ে, এত কিউট ছিল। সিরিয়াসলি আপনার গানের গলা অনেক বেশি সুন্দর। আর এখন বুঝতেই পারছি যে কেন কলেজের মেয়েরা আপনার ওপর মরতো। কি? আপনি তো এ বোর্ডে পড়াশোনা করেছেন তাই না? যে সেখানে হয়তো কখনো গিয়েছেন আর কেউ তখন আপনার দিকে তাকিয়ে থাকবে না, তা তো হয় না তাই না? সো সেখানে মেয়েরা অবশ্যই তাকিয়ে থাকতো। জান পাখি, তুমি কার সাথে কি বলছো? এইটাই বলছি যে আপনি শুধু আমার, আর আপনি শুধু আমার জন্যই গান গাইবেন, বুঝেছেন? এত সুন্দর গান গান আপনি। হয়েছে, এবার চলো। আব্রাহাম আয়রাতের সেই দিন এইভাবেই চলে যায়। পরের দিন হয় আর আজ থেকেই আব্রাহামকে অফিসে যেতে হবে। বিয়ের এই সব দৌড় ঝাঁপের জন্য পুরো এক সপ্তাহ অফিসে যাওয়া হয়নি, তবে আজ কোনো উপায় নেই, আজ যেতেই হবে। আর এই জন্য আয়রাতের মন খারাপ, কেননা আব্রাহাম চলে গেলে আয়রাত পুরো একা। দাদি আছে, তবে ওনার তো রেস্ট নিতে হয়। আয়রাত প্রথমে মানা করেছিল আব্রাহামকে অফিসে না যেতে, কিন্তু আব্রাহাম আয়রাতকে অনেক বুঝিয়ে শুনিয়ে অফিসে চলে যায়। যাওয়ার সময় আয়রাত মুখটা লটকে দিয়ে আব্রাহামকে বাই বাই বলে। আব্রাহাম গাড়ি থেকে আবার নেমে এসে আয়রাতের কপালে গালে ইচ্ছে মতো চুমু দিয়ে আবার গাড়িতে এসে বসে। আয়রাত হেসে দিয়ে আব্রাহামকে বিদায় জানায়। আব্রাহামের যাওয়ার পর আয়রাতের সারাটা দিন যে কীভাবে কেটেছে তা একমাত্র সেই জানে। ইলার সাথে আয়রাতের বেশ গল্প হয়, কিন্তু ইলা মেডিসিন নিয়ে ঘুমিয়ে রয়েছে। আয়রাত আবার একা। আয়রাত করিডোরে চলে যায়। করিডোর থেকে নিচের দিকে তাকিয়ে দেখে কিছু ছোটো ছেলেমেয়েরা খেলছে। তাদের দেখে আয়রাতের মাথায় একটা বুদ্ধি আসে। আয়রাত দ্রুত নিচে চলে যায়। আর ওদিকে আব্রাহাম অফিসের সব কাজ শেষ করে দ্রুত বাড়ি যাওয়ার জন্য বাইরে বের হয়ে পড়ে। এখন বিকেলের শেষ বেলা। একসময় আব্রাহাম এসে তার বাসার সামনে থামে। বাড়ির ভেতরে বাগানের সাইড থেকে বেশ চিল্লাপাল্লা আওয়াজ আসে। আব্রাহাম কপাল কুঁচকে সেদিকে তাকায়, চোখের সানগ্লাসটা খুলে ভেতরে চলে যায়। বাগানের ভেতরে যেতে আব্রাহাম যা দেখে তাতে সে কী করবে বা কী বলবে খুঁজে পায় না, কারণ আয়রা তার চোখে একটা কাপড় বেঁধে ছোট ছোট বেশ কিছু বাচ্চার সাথে কানামাছি ভোবো খেলছে। আর আয়রাতের চারদিকেই বাচ্চা কাচ্চাগুলো ছুটোছুটি করছে। আয়রা তাদের ধরার ব্যর্থ চেষ্টা করছে, আশেপাশে হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজে বেড়াচ্ছে, আর বাচ্চাগুলো খুশিতে লাফাচ্ছে। আয়রা তো চিল্লাচ্ছে আর খেলছে বাচ্চাদের সাথে। আব্রাহাম তার জ্যাকেটের হাতগুলো ফ্লোট করতে করতে আয়রাতের সামনে এগিয়ে গেল। বাচ্চাগুলো আয়রাতকে বলে দিতেই ধরলে আব্রাহাম সব বাচ্চাদের হাতের ইশারায় চুপ করে থাকতে বলে। বাচ্চাগুলো মুখে আঙ্গুল দিয়ে চুপ করে যায়। আব্রাহাম যেই না আয়রাতের সামনে গিয়ে দাঁড়ায়, তখনই আয়রাত আব্রাহামকে ধরে ফেলে। এই ধরেছি 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 ধরেছি। আয়রাত আব্রাহামের হাত বুক ছুঁয়ে দেখে বেশ হাট্টাকাট্টা একজন। আয়রাত তার চোখ থেকে কাপড় সরিয়ে ফেলে, দেখে আব্রাহাম। আয়রাত তাকে দেখে হেসে দিয়ে জড়িয়ে ধরে।
জামাই যান। প্রায় সন্ধ্যা নেমে এলে বাচ্চাগুলো আরাতকে বিদায় জানিয়ে এসে পড়ে। এই তোরা সবাই শোন, কাল আবার এখানে আসবে কিন্তু, ঠিক আছে? সবাই আসবি, আবার খেলবো, ওকে? আর শোন, কাল আসলে সবাইকে এতগুলো চকলেট দেওয়া হবে, বুঝেছিস? এখন সবাই জলদি বাড়ি যা। বাচ্চাগুলো সবাই দৌড়ে চলে যায়। আরাতের এমন কাণ্ড দেখে আব্রাহাম বলে ওঠে, এক বাচ্চা মেয়েকে বিয়ে করেছি আমি। হুম, ভালো হয়েছে। এই সন্ধ্যা হয়ে গেছে, ভিতরে চলো। আব্রাহাম আরাতের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসে। আরাত বাইরে আরও থাকতে চাইলে আব্রাহাম তাকে একরকম ঠেলে জোর করে ভেতরে নিয়ে যায়। এভাবে মাঝখানে আরও 3-4 দিন কেটে গেল। সব কিছু ভালোই ভালোই চলছে। আব্রাহাম অফিসে যায়, আবার আসে। আরাতকে টাইম দেয় অনেক। মাঝে মাঝে তো আরাত থাকতে না পেরে কাউকে কিছু না বলে সোজা আব্রাহামের অফিসে টপকে পড়ে। এভাবে হাসি খুশিতে সবার জীবন চলছে। তবে আজ আব্রাহামের অফিসের অফ ডে, তাই সে বাড়িতে। আরাত বসে বসে চিপস খাচ্ছে। তখন হঠাৎ আব্রাহাম বলে ওঠে, আচ্ছা, আমাদের বিয়ের কদিন হলো? কিসের কদিন? 1 মাসই তো হয়নি। হুম, আচ্ছা, তো হানিমুনে কবে যাচ্ছি আমরা? হানিমুন? হুম। যাচ্ছি না। এই মানে কি? আরাত আব্রাহামের দিকে ঘুরে বসে। বাসায় দাদি একা কিভাবে থাকবেন? আর আপনার অফিস আছে, সেখানে সেগুলোকে সামলাবে। কত কাজ এই দিকে, এগুলো ফেলে দূরে যাব কিভাবে? আমরা কি ওখানে আজীবন থাকতে যাচ্ছি নাকি? ওকে ফাইন, আপনি কোথায় যেতে চাইছেন? সুইজারল্যান্ড? মালদ্বীপ বা বালিতে গেলে কি সমস্যা? আমার ড্রিম সিটি সুইজারল্যান্ড। আর হ্যাঁ, আইসল্যান্ডও। প্যারিস? সুইজারল্যান্ড। আমরা বাংলাদেশেই থাকবো, আর হানিমুনও এখানেই হবে। আর আজই হানিমুনে যাব। মানে কি? আসুন। কিন্তু আরে আসুন তো। আরাত আব্রাহামকে নিয়ে কাবারটার সামনে দাঁড় করিয়ে দেয়। তারপর আয়রাত আব্রাহামের দিকে একটা ডার্ক ব্ল্যাক কালারের পাঞ্জাবি এগিয়ে দেয়। এই নিন। একদিনে তো আর 64 জেলা পাড়ি দেওয়া যাবে না, তাই না? তাই আজ আমরা আমাদের শহরটা ঘুরবো। এই শহর, লাইক সিরিয়াসলি? আব্রাহাম, নাক কুচকানো বন্ধ করুন তো। আর আমাদের হানিমুনটা সবার থেকে বেশি সুন্দর আর আলাদা রকমের হবে, বুঝলেন? আচ্ছা। আপনি এই কালো পাঞ্জাবিটা পরবেন আর আমি পরবো এই যে কালো শাড়িটা। আচ্ছা, ঠিক আছে। যেই ভাবা সেই কাজ। আব্রাহাম রেডি হয়ে গেল। কালো পাঞ্জাবি, হাতে কালো ঘড়ি, চুলগুলো যেন আপনা আপনি বাতাসে দুলছে। আর মুখে থাকা সেই ঘন চাপদারি, আহ, লুক লাইক ব্ল্যাক সামিং প্রিন্স। আব্রাহাম তার পাঞ্জাবির হাতা প্লট করতে করতে রুমে আসে। তবে সে সামনে তাকাতেই থমকে দাঁড়ায় আয়রাতকে দেখে। আয়রাত একদম কালো কালারের একটা শাড়ি পরেছে, তাতে ছোট ছোট বেশ কিছু সাদা স্টোন। হাতে এতগুলো কালো চুড়ি, মাথার চুলগুলো পেছনে খোপার মতো করে বেঁধে নিয়ে কপালের সাইডে দিয়ে কিছু চুল বের করা। আয়রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। কারো রুমে আসা শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায়, দেখে আব্রাহাম তার 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আয়রাত তাকে দেখে হেসে দেয়। আব্রাহামের কাছে গিয়ে দাঁড়ায়। কেমন লাগছে? তোমার কাজলটা দাও। কে? হ্যাঁ, কাজলটা আমাকে দাও। কিন্তু আমি চোখে কাজল পরেছি তো। আহা, দাও না। আয়রাত কাজলটা এনে আব্রাহামের হাতে দিয়ে দেয়। আব্রাহাম তার কানে আঙ্গুলে সামান্য কিছু কাজল নিয়ে আয়রাতের কানের পেছনে লাগিয়ে দেয়। এইটা কি ছিল? যে পরিমাণ কিউট লাগছে, কেউ নজর দিলে পরে আবার সমস্যা হবে। হাই হাই, ফ্ল্যাটিং লেভেলের হাই। হ্যাঁ, বলতে পারো। এখন আমি কি করব? আপনাকে বোরখা পরাবো? এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আপনি এত পরিমাণে সুদর্শন হবেন, পরে সব মাইয়া মানুষ আপনার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকবে। তখন আমার কি হবে? আরে দূর রাখো তো, চলো। আব্রাহাম আয়রাত ইলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে। আব্রাহাম যেই না গাড়ির চাবি দিয়ে লক খুলতে যাবে, তখনই আয়রাত তার হাত ধরে টান দেয়। আজ আমার গাড়িতে যাব না। তাহলে? আজ আমরা রিকশাতে করে ঘুরবো। তাহলে গার্ডদের সাথে নিয়ে যেতে হবে। কিন্তু কেন? তো কি, আমি এভাবে একা বের হব নাকি? আচ্ছা, নিয়ে নিন। আরে
আমরা আমাদের মতো করেই থাকবো, ওরা জাস্ট আমাদের আশেপাশে থাকবে, আর কিছুই না। হুম। আব্রাহামের গার্ডরাই একটা রিক্সা ডেকে আনে। তারপর আব্রাহাম আর আয়রাত রিক্সাতে উঠে পড়ে। আয়রাতের এক হাত আব্রাহামের এক হাতের ভাঁজে। তো কোথায় যাব আমরা? আগে কিছুক্ষণ রিক্সাতে করে ঘুরি, তারপর আয়রাত আর আব্রাহাম কমপক্ষে 30 মিনিট রিক্সা করে ঘুরছে। তবে ঘুরতে ঘুরতে হঠাৎ আব্রাহাম রিক্সা থামিয়ে দেয়। এই যে চাচা, রিক্সা থামান। কোথায় যাচ্ছেন? আসছি, দাঁড়াও। আব্রাহাম নেমে সোজা চলে যায়। কিছুক্ষণ পর হাতে একটা বেলি ফুলের মালা নিয়ে আসে। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। কোথায় গিয়েছিলেন? এটা আনতে। বেলি ফুল? হ্যাঁ, এবার এদিকে এসো। আব্রাহাম রিক্সাতে উঠে পড়ে। তারপর নিজ হাতে আয়রাতের খোপায় বেলি ফুলের মালাটা পরিয়ে দেয়। এবার পারফেক্ট লাগছে দেখতে। থ্যাংক ইউ জামাইজান। রিক্সা আবার চলতে লাগলো। সোজা রাস্তা, তার আশেপাশে প্রচুর গাছগাছালি, তার উপর খোলা হাওয়া, আর নিজের প্রিয়জনের হাতটি ধরে রিক্সা করে ঘুরে বেড়ানো, আর কি লাগে। এবার আয়রাত আব্রাহাম রিক্সা থেকে নেমেই পড়ল। তার আগে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে পড়ে। গাছে কিছু সবুজ পাতা আর সম্পূর্ণই ফুলে ফুলে ভরা। কৃষ্ণচূড়া গাছের নিচেও প্রায় অনেক ফুল পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আয়াতের এত সব কিছু দেখে এখন কেন যেন লাফাতে মন চাইছে। আয়াত গিয়ে ঠিক গাছের নিচটাই বসে পড়ে। আর আব্রাহাম তখন এসে ফট করে আয়াতের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আয়রাত তার আলতো হাতে আব্রাহামের মাথায় হাত বুলে দিতে থাকে। জায়গাটা অনেক সুন্দর না? তোমার থেকে বেশি না। হয়েছে, থাক। এই, মাথা থেকে হাত সরালে কেন? আব্রাহাম আয়াতের হাতটা টেনে আবার তার মাথায় রেখে দেয়। জায়গাটা খোলামেলা, আর তেমন কোনো মানুষজন নেই। পাখিদের কিচিরমিচিরগুলো কানে এসে বাজছে। একটা ছোট্ট মেয়েকে দেখে আয়রাত, সে ফুল বিক্রি করে। তার কাছ থেকে আয়রাত অনেকগুলো গোলাপ ফুল আর কদম ফুল নেয়। বাদাম বিক্রেতা আসলে তার 5 থেকে 10 টাকার বাদাম পর্যন্ত কিনে খেয়েছে। এভাবে তারা সেখানে কিছুক্ষণ বসে থেকে তারপর চলে যায়। কিছুটা বাইরে আসতেই আয়রাত খুশিতে গদগদ করে বলে ওঠে, এ আব্রাহাম, কি হলো জান পাখি? ওই যে দেখুন, কি? ফুচকা ফুচকা। না না না, এটা খাওয়া যাবে না। এগুলো প্রচুর শরীরের জন্য খারাপ, খাওয়া যাবে না। কি খেতে দেবেন না? খেতে দেবেন না আপনি আমাকে? আচ্ছা ঠিক আছে, আমিও বাড়ি যাব না, এখানে রাস্তার মধ্যে বসে থাকবো। কি এক মুশকিল রে বাবা। আরে ফুচকা খেতে না দিলে আমি বাড়িই যাব না। ওকে ফাইন, চলো। আব্রাহাম আয়াতকে নিয়ে ফুচকার দোকানে চলে গেল। কিছুক্ষণ পর ফুচকা এসে হাজির হলো। আয়রা যেন নিজের জীবন তার হাতে পেয়েছে। গপ খেতে লাগলো। আব্রাহাম শুধু কোমরে 2 হাত দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। আব্রাহামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াত বলে ওঠে, আমার যদি পেটের সমস্যা হয়েছে, তারপর আপনার একদিন কি আমার যতদিন সময় লাগে, বুঝেছেন? এইভাবে নজর দিচ্ছেন কেন? কিভাবে খাও এগুলো? আরে হুম, ধরুন, আপনিও খান একটা। এই না না না। খাবেন না মানে খাবেন, ধরুন। আরে কিন্তু। হাঁ করুন। আয়রা জোর করে আব্রাহামের মুখে একটা ফুচকা পুরে দেয়। আব্রাহাম কোনো রকমের সামলায়। কেমন লাগলো? টেস্ট গুড, কিন্তু কিন্তু ভালো। নিন আর একটা খান, আর আমার মতো হয়ে যান। জি না ম্যাডাম, আমার দরকার নেই, আপনিই খান। আয়াত একটা ভেংসি কেটে আবার নিজের খাওয়াই দিকে মনোযোগ দেয়। তখনই আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আসে, হয়তো বৃষ্টি নামবে। আয়রাত গুনে গুনে 4 প্লেট ফুচকা খেয়েছে। খাওয়া হয়েছে নাকি আরও আছে? আমি তো চাইছিলাম আরও খাবো, কিন্তু কে জানে আপনি কখন আমার ওপর ঠাডা ফেলে দেন, তাই না? আর না। বুঝলাম। এই ফুচকাওয়ালা মামা, শুনুন, আপনি তো আব্রাহাম আহমেদ চৌধুরীর বাড়ি চিনেন, তাই না? ওনার বাড়ির কেউ না কেউ চিনে। শুনুন, প্রতিদিন বিকেলবেলা আপনি সেখানে চলে যাবেন, কেমন? গার্ডদের আমি বলে রাখবো, আপনার 1 মাসে যত টাকা লাভ হয় তা লাভ হয়ে যাবে, মানে আমি খেয়ে ফেলবো আর কি। আপনি রোজ আমার জন্য বিকেলবেলা ফুচকা নিয়ে যাবেন, কেমন? আচ্ছা মা। হুম। আব্রাহাম কিছু বলে না, শুধু আয়াতের কাণ্ড দেখে যাচ্ছে। তখনই আকাশে বিদ্যুৎ চমক দেয়। আয়াত আর আব্রাহাম সেখান থেকে চলে আসে। এখন কোথায় যাবে? হুম,
এখন আমরা যাব টঙের দোকানে চা খেতে। হ্যাঁ, এটা খাওয়াই যায়। আব্রাহাম আয়রাত সোজা টঙের দোকানে চলে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আব্রাহাম আয়ের সোজা একটা টাঙ্গার দোকানে চলে গেল। তখনই ঝুম বৃষ্টি শুরু হলো, পরিবেশটাকে আরো শীতল বানিয়ে দিল। আব্রাহাম আয়রাত একটা চাউরি নিচে দাঁড়িয়ে আছে, গরম চা খাচ্ছে। পাশে বিভিন্ন ভাজা পোড়া জাতীয় জিনিস ভাজা হচ্ছে। শূন্য রাস্তা, বৃষ্টির পানি গুলোর শব্দ কানে আসছে। আবহাওয়াটা কেমন যেন বৃষ্টি ভেজা হয়ে গেছে। আব্রাহাম বলল, কেমন লাগছে? আয়রাত বলল, অনুভূতিটা ভীষণ, প্রকাশ করা যায় না। বৃষ্টি ভেজা দিনে এমন টং দোকানের চা, আবার জামাইয়ের সাথে, আহা। আব্রাহাম আয়রাতের কথা হেসে দেয়। এভাবে সারাটা দিন চলে যায় তাদের। 5টা হাওয়ার মিঠাই কিনেছে আয়রাত, 5টা আলাদা আলাদা রঙের। সন্ধ্যা নেমে এলো, আব্রাহাম আয়রাত বাড়ি ফিরে আসে। আব্রাহাম আয়রাতের কপালে চুমু এঁকে দেয়। আয়রাত রুমের ভিতরে চলে যায়। ভিতরে যেতে আয়রাতের মাথাটা কেমন যেন চক্কতি উঠল, রিমঝিম করছে। আয়রাত ডল সামলাতে না পারে কিছুটা পরে যেতে নিলে আব্রাহাম এসে ধরে ফেলে। আব্রাহাম বলল, হে বেবি গার্ল, ঠিক আছো? কি হলো? জানি না, কেরোজিনের মাথাটা চক্কর দিয়ে উঠল। আয়রাত আব্রাহামের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আয়রাত ঠক ঠক করে পানিটা খেয়ে নিল। আব্রাহাম আয়রাতকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে বলল। তখনই আব্রাহামের ফোনে একটা ফোন আসে। আব্রাহাম দ্রুত তা রিসিভ করে। হঠাৎ কথা বলতে বলতে আব্রাহামের চোখ মুখ যেন শক্ত হয়ে আসে, যেটা প্রচণ্ড রাগ পেয়েছে। আব্রাহাম ফোন কেটে দেয়, দ্রুত চেঞ্জ করে নিজের জ্যাকেটটা পরে তারপর বাইরে এসে পড়ে। আয়রাতকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আব্রাহাম দ্রুত পায়ে হেঁটে বাইরে চলে যায়। এইদিকে আয়রাতেই ভাবছে যে ভালো তো ছিল, হুট করে আবার এত রাগ উঠলো কেন? যাই হোক, আয়রাত চেঞ্জ করে ইলার কাছে চলে গেল। আয়রাতের প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই ইলা তার মাথায় মালিশ করে দিল। সন্ধ্যা নেমে এসেছে। আব্রাহাম আসে কোনো নাম কথা নেই। এই সন্ধ্যা রাতের দিকে বের হয়ে গেল কোথাও। আয়রাত আব্রাহামের জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে অনেকক্ষণ বসেছিল। আব্রাহাম আসছে না দেখে আয়রাতের মনটা কালো করে অপরের সিঁড়ি বেয়ে নিচে রুমে চলে গেল। তারপর চলে গেল আরও 1 ঘন্টা। এখন বাজছে 12টা 7 মিনিট। আয়রাত করিডোর দেওয়ালেতে বসে থাকতে ঘুমিয়ে পড়ছিল, কিন্তু তখনই বাইরে গাড়ির হর্নের শব্দ আসে। আয়রাতের ঘুম ভেঙে যায়। ফট করে চোখ মেলে নিচে তাকিয়ে উকিয়ে দিয়ে দেখে বাড়ির গেটে আব্রাহামের গাড়ি ভিতরে আসছে। তারপরে আব্রাহাম এসে পড়েছে। আয়রাত খুশি হয়ে যায়, কিন্তু তারপরে মনে জায়গা নেই একরাশ অভিমান। আয়রাত রুমে এসে পড়ে। আয়রাত ভাবে যে নিচে যাবে কি যাবে না। রাগের বলে সে ভেবেই নেই যে যাবে না, কিন্তু আর থাকতে পারলো না পারে আয়রাত বাইরে যেতে ধরলে আব্রাহাম সামনে এসে পড়ে। আয়রাত আব্রাহামকে দেখে কিছুটা ভয় পায়, কেননা আব্রাহামের চোখ অসমাপ্ত লাল হয়ে আছে। আয়রাতের এবার চোখ যায় আব্রাহামের হাতের দিকে, আর আব্রাহামের হাতগুলো দেখতে আয়রাতের বুকটা ভয়ে ছেদ করে ওঠে, কারণ আব্রাহামের 2 হাতে রক্ত। আয়রাত একবার আব্রাহামের হাতের দিকে তাকায়, আরেকবার তার দিকে। আব্রাহামের হাতে এমন রক্ত ভেসে কেন? কাকে মেরে এসেছে আব্রাহাম আয়রাতকে দেখে বুঝলো সে কিছু ভয় পেয়েছে। আব্রাহাম গিয়ে নিজের হাতগুলো পরিষ্কার করে নিল। আব্রাহাম যেই না আয়রাতকে কিছু বলতে যাবে, তখন আয়রাত মাথা ঘুরে নিচে পড়ে যায়। আব্রাহাম আয়রাত নাম ধরে জোরে চিৎকার করে ওঠে। দ্রুত গিয়ে আয়রাতের মাথাটা নিচের কোলে তুলে নেয়। আব্রাহাম আয়রাতকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। দ্রুত ডক্টরকে ফোন দেয়। আব্রাহাম চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে। এখনও আয়রাতের কোনো হুঁশ খেয়াল নেই, অজ্ঞান হয়ে শুয়ে আছে। আর আব্রাহামের ভুল হয়েছে, তার একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আয়রাত যেগুলো খুন খারাপি দেখে ভয় পায়, রাগে তো তার মাথায় বের হয়ে গেছিল আব্রাহাম আয়রাতের হাতটা নিচে 2 হাতে জড়িয়ে ধরে বসে আছে। আব্রাহাম আয়রাতের পাশেই বসেছিল। তার ঠিক 10 মিনিট পর ডক্টর আসে। আব্রাহাম আয়রাতের কাছ থেকে সরে আসে। তারপর ডক্টর তার চেক আপ করে। হোয়াট হ্যাপেন্ড ডক্টর? এনিথিং ইজ সিরিয়াস? না, তেমন কিছু না, সব ঠিক আছে। তাহলে হুট করেই সেন্সলেস? দেখুন, ওনার বাইরের জিনিস অনেক খাওয়া হয়, মানে আসলে পুরোপুরি জাঙ্ক ফুডস না, তবে হাবিজাবি বেশি। এই ধরুন চিপস, পপকর্ন আর স্পেশালি ফুচকাটা টক ঝাল জাতীয় খাবার, আর এই 2টা জিনিসের মাত্রা অতিরিক্ত হলে বমি বা ফুড পয়জনের মতো সমস্যা দেখা দেয়।
তাই উনি আজ বমিও করেছেন একাধিকবার। আর রইল কথা অজ্ঞান হয়ে পড়ার, তো মিস্টার আব্রাহাম চৌধুরী, আপনার ওয়াইফ আয়রাতের কিছু জিনিসে বিরাট ফোবিয়া আছে। এই ধরুন অন্ধকার, অনেক উচ্চতা আর ব্লাড, মানে উনি এই তিনটে জিনিস অতিরিক্ত পরিমাণে দেখলে বেশি ভয় পেয়ে যান। তার ভেতরে একটা ভয় কাজ করে, তাই অজ্ঞান হয়ে পড়েছেন। আচ্ছা, আজকে উনি রক্ত দেখেছিলেন নাকি, মানে অনেক বেশি? ডক্টরের কথায় আব্রাহাম কিছুটা চুপ থাকে। সে বেশ বুঝতে পারছে যে তার রক্তে মাখা হাতগুলো নিয়ে সোজা আরতের সামনে আসা একদম ঠিক হয়নি, মোটেও না। আব্রাহাম কিছু একটা বলতে যাবে, তার আগে ইলা বলে ওঠে, কই না তো, কারোর শরীরে কোনো আঘাতও লাগেনি। আর মাছ বা মাংস এসবের তো প্রশ্নই আসে না। মাছ মাংসের রক্ত না, ওনার মানুষের রক্তই ফোবিয়া আছে। একসাথে অনেক রক্ত দেখলে ওনার মস্তিষ্কে স্নায়ু কোষে চাপ পড়ে, যার ফলাফল তার অবস্থা এমন হয়। যাই হোক, ভয়ের কোনো কিছু ব্যাপার নেই, সব ঠিকই আছে। শুধু একটু রেস্ট আর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করলেই ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, খেয়াল রাখবেন উনি যেন এই বাইরের জিনিস বেশি না খায়। আর উনি কিন্তু প্রচুর ঝাল খাবার খান, এটা কমাতে হবে। চেক আপ শেষ হলে আব্রাহামের একটা গার্ড গিয়ে ডক্টরকে এগিয়ে দিয়ে আসে। ইলা আব্রাহামকে আরতের উপর নজর রাখতে বলে চলে যান। আব্রাহাম একটা ক্ষীণ দম ছেড়ে আরতের দিকে এগিয়ে যায়। কিছুটা ঝুঁকে আরতের কপালে চুলগুলো সরিয়ে একটা চুমু খেয়ে এসে পড়ে, সোজা শাওয়ার নিতে চলে যায়। এখন এই মুহূর্তে তার মাথা ঠান্ডা করা বেশ প্রয়োজন, কেননা আব্রাহাম সত্যি সত্যি একজনকে মেরে রেখে এসেছে। আব্রাহামের কাছে তখন রাশাদের ফোন এসেছিল। কোথায় আসে না যে লাতকে ভূত বাতসে নেহি মানতে, বিষয়টা ঠিক তেমনই। রায়হান এত সহজে হাল ছেড়ে যে দিবে না তা আব্রাহাম আগে থেকেই জানতো, কিন্তু রায়হান যে এত পরিমাণে হারামে বের হবে তা সে জানতো না। রায়হান তো আরাতকে বিয়ে করতে পারেনি, আর তার জন্যই নিজেই মনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আরতে চাচার বাড়িতে সে জাসুস লাগিয়েছে। সে সব খবরাখবর এতদিন ধরে রায়হানকে দিয়ে আসছিল, কিন্তু রায়হানের থেকেও আব্রাহাম বেশ কয়েক কদম এগিয়ে। অর্থাৎ রায়হান তার কিছু চেলাপোলাদেরকে আরতে চাচার বাড়ির ওপর নজর রাখতে বলেছিল, কিন্তু রায়হান তার সব গার্ডস, এমনকি আরতে চাচার বাড়িতে সব জায়গায় A to Z বডিগার্ডদের পাহারা দিয়ে রেখেছে। পান থেকে চুন খোসার আগেই সেই খবর আব্রাহামের কানে পৌঁছে যাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ একজন লোক সোজা রাশেদের হাতে ধরা পড়ে। রাশেদ তাকে ধরে বেঁধে রেখেছিল। আব্রাহামকে ফোন দিয়ে বলে দেয়। আব্রাহাম সেখানে চলে যায়। প্রথম চান্স তো জেলের আসামিদেরকেও দেওয়া হয়। আব্রাহাম প্রথমে ভালোভাবে জিজ্ঞেস করেছিল, বলেনি, কিন্তু তারপর হাতুড়ি দিয়ে তার এক পায়ের সব আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছে। তারপর গড় করে সব বলে দিয়েছে। আর যখন আব্রাহাম শুনল যে রায়হান আব্রাহাম আরাজকে আলাদা করতে চায়, তখন যেন আব্রাহাম আর ঠিক থাকতে পারল না। একদম কোরবানি গরুর মতো করে কেটে দিয়েছে লোকটাকে। আর কি, একদম সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। আর আব্রাহামের কানে যেন তাদের আলাদা হওয়ার কথাটাই বারবার ঘুরপাক খাচ্ছিল। কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছিল না, তাই রাগের বশে নিজের রক্তমাখা হাত নিয়ে আরাতের সামনে এসে পড়েছিল। আর আরাতের এই দশা। আব্রাহাম শাওয়ার অন করে দিয়ে শূন্য গায়ে পানির নিচে দাঁড়িয়ে আছে। এক হাত দেয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করে দিয়ে আসে। পানির বিন্দুগুলো সারা বডিতে বিয়ে পড়ছে তার। কতক্ষণ এভাবে থেকে আব্রাহাম একটা গ্রে কালারের টি শার্ট পরে টাওয়াল দিয়ে তার চুলগুলো মুছতে মুছতে বের হয়ে পড়ে। রাগের চোটে আব্রাহাম কিছু খায়ওনি। সে ল্যাপটপ নিয়ে সোফাতে বসে পড়ে। মাঝে মাঝে চোখ তুলে আরতের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর আরাতের জ্ঞান ফিরে এলে আব্রাহাম দ্রুত আরতের কাছে চলে যায়। আরাত পিটপিট করে চোখ খুলে তাকায়, মাথায় হাত দিয়ে কোনো রকমে বসে পড়ে। আব্রাহাম আরাতের পেছনে বালিশ রেখে তাকে হেলান দিয়ে শুইয়ে দেয়। ফিলিং বেটার? হ্যাঁ, আগে থেকেই ভালো আছি। হাজারবার বারণ করলাম, এত ফুচকা খেও না, কিন্তু না, তুমি তো নিজের মর্জির মালিক, ইচ্ছে মতো খেলে। এখন বুঝো মজা? টমেট করেছো আমাকে, বলনি কেন? আমি তো না মানে প্রবলেম কি? কথা শুনবে না তুমি? বাচ্চা তুমি, যে কিছু দেখলেই এভাবে লাফাও। বড় হয়েছো, বুঝো না? কাল থেকে না, আজ থেকে, এখন থেকেই বাইরের সব জিনিস খাওয়া বন্ধ। কোনো আজাইরা জিনিস খাবে না, শুধু হেলদি খাবার খাবে। মরিচ হাতে দেখলে হাত কেটে দিব। জাল খাবে না, দিনরাত 24 ঘন্টা ঘরে বাতি জ্বালিয়ে রাখবে।
ছাদে যাওয়া বন্ধ, সেটা অনেক উঁচু। আর ব্লাড যেখানে আছে তার থেকে 100 হাত দূরে থাকবে। বুঝেছো কথা? আবার কি হলো? আপনি বোকা দিচ্ছেন কেন? আরে আপনি যেভাবে রুটিন বানিয়ে দিলেন, এর থেকে আমি তো মরেই যাই। আমি এভাবে থাকতে পারবো না। ছাদে না গেলে আমি তো দম আটকে মরে যাব। আর ঝাল কমিয়ে খাই, কিন্তু খাই। তা না হলে আমি কি খাবো? আয়রাত, রাগ তুলবে না আমার, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এমনি আমার মেজাজ ভালো না। সরি। আব্রাহাম বেশি চিল্লাপাল্লা করে ফেলেছে আরাতের উপর। আব্রাহাম আরাতকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, তারপর মাথাতে চুমু দিয়ে দেয়। সরি, রাগের মাথায় চিল্লিয়ে উঠেছি। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম যখন তুমি সেন্স হারালে। আমি ভেবেছি না জানি কি না কি হয়ে গেল। ছাড়ুন আমাকে। আব্রাহাম, সত্যি সত্যি বলবেন কাকে মেরে এসেছেন আপনি? আব্রাহাম, বলুন প্লিজ। চুপ করে থাকবেন না। আমি জানি কিছু তো একটা হয়েছে অবশ্যই। বলুন না কি হয়েছে, আবার কাকে মেরে এসেছেন? আমি আপনার হাতে রক্ত দেখেছি। রায়হানের একজন লোককে তোমার বাড়িতে সবার উপর নজর রাখছিল। আমার গার্ডরা আবার তাদের উপর নজর রাখছিল। তাই আজ রাশেদের হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। আমার মাথা খারাপ হয়ে গেছিল, তাই মেরে দিয়েছি। তাকে ভালোভাবে বোঝালেই তো হতো নাকি? কি? আমার এখন হাসি পাচ্ছে তোমার কথা শুনে। একটা কথা মাথায় রেখো, এখানে না ভালো বলে কোনো শব্দ নেই, বুঝলে? আর কাকে বুঝাবো, কেন বুঝাবো? ছেড়ে দাও এইসব, তুমি বুঝবে না। তাই বলে একটা লোককে এইভাবে মেরে দেবেন? হাত কাঁপে না আপনার মানুষ মারতে? না, কাঁপে না। ইস, আমার তো দেখে গা গুলিয়ে যায়। এক হ্যাঁ, তবে বাড়ি ফাঁকা মানে শ্বশুরাব্বু আম্মু নেই বাড়িতে? হ্যাঁ, তারা বাইরে গিয়েছেন, মানে চাচির মায়ের বাড়িতে আর কি। আমাকে ফোন করে বলেছিলেন। ও আচ্ছা, বাই দেও। তোমার ফোনটা দাও, কেন? ট্যাগ করবো আমি। কি? আপনি আমার ফোন ট্র্যাক করবেন কেন? আমি কি করেছি? আরে আসতে, মানে কেউ ফোন দিলে বা আননোন নম্বর থেকে ফোন আসলে বা যা কিছুই হলেই আমি জানতে পারবো। সো আমার লাগবে, দাও। মানে কি এসবের? আব্রাহাম তার এক হাতে আরাতের কোমর জড়িয়ে ধরে আর এক হাতে গাল ধরে নিজের কপালের সাথে আরাতের কপাল ঠেকিয়ে দেয়। বিকজ আই ডোন্ট না লস ইউ বেবি গার্ল। আমি হারাতে পারবো না তোমাকে, কখনোই না, কোনো কমেই না। এর সাথে আমার কি সম্পর্ক? তা তুমি বুঝবে না। এভাবে চলে যায় সে রাত। পরের দিন সকালে আব্রাহামের ঘুম ভাঙে ফোনের আওয়াজে। আব্রাহামের চোখ খুলতেই দেখে আয়াত তার বুকে এলোমেলো হয়ে শুয়ে আছে। আব্রাহাম আস্তে করে আয়াতকে সরিয়ে ফোন রিসিভ করে। আর যা শুনে তাতে আব্রাহামের নিজের কানেও বিশ্বাস হয় না। আর এটা আয়াতের স্বভাব যে আব্রাহাম যদি আয়াতের পাশ থেকে উঠে চলে যায় তাহলে আয়াত টের পেয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। আয়রাত আস্তে আস্তে চোখ মেলে তাকায়, দেখে আব্রাহামের কপালে চিন্তার ছাপ স্পষ্ট। আব্রাহাম, আব্রাহাম আয়াতের দিকে ঘুরে তাকায়। কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? না মানে? আব্রাহাম, কি হয়েছে? এমন করছেন কেন? চিন্তিত আপনি কিছু নিয়ে? কি হয়েছে? কে ফোন করেছে? লাশ পাওয়া গেছে। লাশ? কিসের লাশ? কার লাশ? আব্রাহাম, কিছু তো বলুন প্লিজ। এইভাবে চুপ করে থাকবেন না। রাশেদ ফোন করেছিল, বাড়ির কাছে লাশ পাওয়া গেছে। কাদের লাশ? শ্বশুর আব্বু আম্মু। কি? আব্রাহামের কথা শুনে আয়রাত ধপ করে নিচে বসে পড়ে। আয়রাত কি শুনলো যেন তার বিশ্বাসই হচ্ছে না। কি বলছে আব্রাহাম এগুলো? আয়রাত যেন মাথায় পুরো আকাশটা ভেঙে পড়েছে। আব্রাহাম বুঝলো যে এখন আয়াতকে সামাল দেওয়া কষ্টসাধ্য। আব্রাহাম আয়াতের সামনে বসে পড়ে। আয়রাত, প্লিজ সামলাও নিজেকে। এভাবে এখনই ভেঙে পড়ো না। আমাদের সেখানে যেতে হবে, তারপর দেখি কি হয়েছে। প্লিজ এভাবে ভেঙে পড়ো না এখনই। আব্রাহাম, দেখুন সকাল সকাল এগুলো আমার ভালো লাগে না। প্লিজ আব্রাহাম, আমার সাথে মজা করবেন না। কি বলছেন আপনি এগুলো? মানে আমার চাচু চাচি কিভাবে তারা? আর আর মানে কাল না ভালো ছিল?
আজ কিভাবে কে রনিত রনিত কোথায়? ও কোথায়? ওকে পাওয়া গেছে? আব্রাহাম, রনিত কোথায়? আয়রাত, আমি জানি না কিছু, এখন আমাদের আগে সেখানে যেতে হবে, তারপর বাকি কিছু। জলদি চলুন। আয়রাত কোনো রকমে উঠে ফ্রেশ হয়ে আব্রাহামের সাথে বের হয়ে পড়ে। আয়রাত বাইরে এসেও ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, পাগুলো যেন রীতিমতো কাঁপছে। ইলাকে এখনও খবরটা বলা হয়নি, উনি বয়স্ক মানুষ, এ কথা বললে সামলাতে পারবে না, তাই আগেই কিছু বলা হয়নি। আব্রাহামের পাশেই গাড়িতে আয়রাত বসে আছে, দরদর করে ঘেমিয়ে যাচ্ছে। আয়রাত তার হাতের উল্টো পাশ দিয়ে কোনো রকমের নিজের কপাল আর মুখটা মুছে ফেলে। আয়রাত, প্লিজ শান্ত হও। এভাবে থাকলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। প্লিজ সামলাও নিজেকে। আয়রাত এবার হু হু করে কেঁদেই দেয়। কিভাবে সামলাবো আব্রাহাম? আমি জীবনেও আমার বাবা মায়ের আদর পাইনি। যখন থেকে বুঝতে শিখেছি এই চাচুই আমার সব ছিল। চাচি আগে দেখতে না পেলেও আমাকে এখন চাচি ঠিকই ছিল আমার সাথে। আমার আপন বলতে চাচা চাচি ছাড়া কেউ ছিল না। আর এখন কি না, কাল আমার সাথে কথা বলল, আজ এসে পড়ার কথাও ছিল তাদের, কিন্তু এখন কি না লাশ। না জানি রনিত কী হালে আছে এখন। চিন্তা করো না, রোহিতকে পাওয়া গেছে। তারা আমার গার্ডের কাছেই আছে সেখানে। আব্রাহাম, প্লিজ দ্রুত চলুন। প্রায় 30 মিনিট পর আব্রাহাম আর আয়রাত ইকবাল সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থামাতে আয়রাত দ্রুত নেমে পড়ে। আয়রাতকে দেখে রনিত দৌড়ে এসে আয়রাতকে জড়িয়ে ধরে। রনিত কান্না করছে অনেক। আয়রাত রনিতের সামনে বসে রনিতের চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলে ওঠে, কি হয়েছে ভাই? কে 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 এগুলো করেছে? দেখেছিস কাউকে? কিভাবে হলো? জানি না আপু, কাল আমরা গাড়িতে করে আসছিলাম, বাবা দেখলো যে একটা গাড়ি অনেক সময় ধরে আমাদের গাড়ির পিছু নিচ্ছে। তবে আমরা যেই না আমাদের বাড়ির সামনে এসে থামলাম, তখনই গাড়ি থেকে বেশ কয়েকজন লোক এসে পড়লো আমাদের সামনে। আম্মুর সাথে কি যেন কথা বলে তারা, হয়তো আম্মু ওদের আগে থেকেই চিনতো। একসময় আম্মুর সাথে কথা কাটাকাটি লেগে গেল তাদের। তারা আব্বু আম্মু সবাইকে মেরে দেয়। জানো, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ছুটে এসে গাড়ির ডিকির পিছনে লুকিয়ে পড়ি। তাই তারা আমাকে দেখতে পারেনি, নইলে তো আমাকেও তারা। চুপ 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 চুপ। আয়রাত রনিতকে জড়িয়ে ধরে চুপ করায়। তারপর দেখে যে বাড়ির আঙ্গিনায় দুটো লাশকে সাদা কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়েছে। সাদা কাপড়ের উপর দিয়ে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। তা দেখে আয়রাতের বুকের ভেতরটা কেমন মুচুর দিয়ে ওঠে। আয়রাত রনিতকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। রনিত আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে। বাচ্চাটা অনেক ভয় পেয়ে আসে। আয়রাত আয়রাত কাঁপা কাঁপা পায়ে লাশগুলোর দিকে এগিয়ে যায়। আয়াতের সেখানে যেতেই লাশগুলোর মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেওয়া হয়। রক্তে মাখা লাশ হয়ে আসে ইকবাল সাহেব আর তার স্ত্রী কলি। আয়রা তাদের দেখে চিৎকার দিয়ে ওঠে। আব্রাহাম আয়াতের দিকে এগিয়ে যায়। আয়রা তো কোনো কোল কিনারা খুঁজে পাচ্ছে না, পাগলের মতো করে কেঁদেই যাচ্ছে। আব্রাহাম গিয়ে আয়াতকে ধরে, কিন্তু আয়রাত ইকবাল সাহেবের গালে ধরে চাচু চাচু করে ডেকে যাচ্ছে। কলির কাছে গিয়ে ডাকছে, কিন্তু লাভ নেই। তারা আজীবনের জন্য চলে গিয়েছে সে না ফেরার দেশে। আয়াতের কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা হয়ে গেছে। আব্রাহাম বুঝলো যে এইভাবে এখানে আয়াত থাকলে সে অসুস্থ হয়ে পড়বে। তাই এক প্রকার জোর করে আয়াতকে আব্রাহাম নিয়ে এসে পড়ে। ইকবাল সাহেবের থেকে কলিকে যেন আরও বাজেভাবে খুন করা হয়েছে। কলির লাশের উপর থেকে সাদা কাপড়টা উঠে নিলে আব্রাহাম তার হাত দিয়ে আয়াতকে নিজের দিকে ঘুরিয়ে তার বুকের সাথে চেপে ধরে। আয়াতের কান্না করতে করতে খুব খারাপ দশা হয়ে গেছে। আব্রাহাম কোনো রকমে তাকে সামাল দিচ্ছে। কি কি ভাবছিলেন যে আয়রাত প্রেগনেন্ট? দিলাম তো আপনাদের মোড়টা ঘুরিয়ে। সো এগুলোর মাঝখানে আরেকটা কষ্টের বিষয় হলো যে আয়রাতের চাচা চাচি তো মারা গেল। তাহলে কে সেই ব্যক্তি যে আয়রাতের চাচা চাচিকে খুন করেছে? আচ্ছা, আব্রাহাম কি পারবে তার চাচা চাচি হত্যাকারীকে শায়েস্তা করতে বা তাদের খুঁজে বার করে তাদের শাস্তি দিতে? আয়রাতিদের মাঝখানে থার্ড ব্যক্তিটা কে? রায়হান নাকি অন্য কে? তা জানতে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। অবশ্যই নেক্সট পার্টে এর কিছু ক্লু আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট সিজনে। আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।